ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন পুরো পৃথিবী একটা বিশাল যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আজ আমরা সাম্প্রতিক হিস্ট্রির সবচেয়ে ভয়ঙ্কর আর অস্থিতিশীল একটা ভূ-রাজনৈতিক সংকটের একেবারে ভেতরে ঢুকতে যাচ্ছি। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল বুঝতে পারছেন? সালটা ২০২৬, ৭ই এপ্রিল। ঘড়িতে তখন বিকেল ৫টা বেজে ৩৬ মিনিট। আমেরিকার প্রেসিডেন্ট এমন এক আল্টিমেটাম দিয়ে বসলেন যা আগে কখনো শোনা যায়নি। সোজা কথায় যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নইলে পুরো একটা সভ্যতা নাকি চিরতরে ধ্বংস হয়ে যাবে। উত্তেজনা তখন আক্ষরিক অর্থেই ফুটন্ত পানির মতো টকবক করছে। আর ঠিক সেই মুহূর্তে বড়সড় একটা পাল্টা আক্রমণ শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট আগে, হ্যাঁ মাত্র ১.৫ ঘণ্টা আগে, হঠাৎ করেই ২ সপ্তাহের একটা যুদ্ধবিরতি বা সিজ ফায়ার ঘোষণা করা হলো। এই ক্ষণগণনা পুরো বিশ্বকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। তো এই যে ৯০ মিনিটের একটা ক্ষণগণনা, এর পেছনের কারণ বুঝতে হলে আমাদের তাকাতে হবে ৫০ দিনের এই সংঘাতের মানবিক আর পারমাণবিক ক্ষয়ক্ষতির দিকে। সামরিক হিসাব নিকাশের বাইরে পরিসংখ্যানগুলো কিন্তু শিওরে ওঠার মতো। ১৮ ফেব্রুয়ারির পর থেকে ৪,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু ইরানেই ২,০০০, লেবাননে ২,১০০-র বেশি। এছাড়া ২৬ জন ইসরায়েলি আর ১৩ জন আমেরিকানও ছিলেন এই তালিকায়। দেখুন, এগুলো তো শুধু খাতায় কলমে কিছু সংখ্যা নয়, তাই না? এর মানে হলো ৭,০০০-এরও বেশি পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন লাখ লাখ সাধারণ মানুষ। আর এই মানবিক বিপর্যয়ের সাথে যদি পরিবেশগত বিপর্যয়ের সংখ্যাটা যোগ করেন, ব্যাপারটা কতটা মারাত্মক হতে পারত একবার ভাবুন। ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহের নিউক্লিয়ার প্ল্যান্টের একদম কাছেই ৪ বোমা ফেলা হয়। কাতারের প্রধানমন্ত্রী কিন্তু আগেই সতর্ক করেছিলেন, যদি ওই প্ল্যান্টে কোনোভাবে বিস্ফোরণ হতো, পুরো উপসাগরীয় অঞ্চলটা আর একটা চেরনোবিলে পরিণত হতো। কোনো পানি থাকত না, মাছ থাকত না, তেজস্ক্রিয়তা থেকে বলতে গেলে কিছুই বাঁচত না। এবার চলুন দেখি আমেরিকার আকাশপথে আধিপত্যের যে মেদ ছিল সেটা কিভাবে ভেঙে পড়ল ভূপাতিত হওয়া একটা স্ট্রাইক ইগলের মাধ্যমে। আসলে ওই ৭ই এপ্রিলের চূড়ান্ত আল্টিমেটামের পেছনের মূল ঘটনাটা ঘটেছিল ৩রা এপ্রিল। একটা F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাইলটকে অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু অস্ত্র নিয়ন্ত্রণকারী অফিসার শত্রু সীমানায় নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার টানা ২৪ ঘণ্টা পর, ভাবুন, আহত অবস্থাতেই তিনি ৭,০০০ ফুট উঁচুতে উঠে যান, আর সেখান থেকে মাত্র ৩ শব্দের একটা মেসেজ পাঠান, গড ইজ গুড। এর পরের উদ্ধার অভিযানটা তো রীতিমতো হলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানায়। সিআইএ প্রথমেই একটা ভুয়া খবর ছড়ালো যে ২ ক্রুকেই নাকি আগেই উদ্ধার করা হয়েছে। এরপর ইন্টেলিজেন্স ওই নিখোঁজ অফিসারের সুনির্দিষ্ট অবস্থানটা বের করে ফেলে, আর একদম মার্কিন বিমান হামলার আড়ালে ডেল্টা ফোর্স আর নেভি সিল টিম 6 তাদের অপারেশন চালায়। মিশনটা সফল হয়েছিল ঠিকই, কিন্তু এর দাম চোকাতে হয়েছিল কড়াভাবে। একটা A-10 ওয়ার্থহগ, ২টো ব্ল্যাক হক হেলিকপ্টার আর ২টো ট্রান্সপোর্ট প্লেন, সবগুলোকে ইরানের মাটিতেই ধ্বংস করে আসতে বাধ্য হয়েছিল মার্কিন বাহিনী। এত বড় আর ব্যয়বহুল একটা অপারেশনের পর বলতে গেলে কূটনৈতিক ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। শুরু হয় একের পর এক উপেক্ষিত সতর্কতার অধ্যায়। ওই ৭ই এপ্রিলের চূড়ান্ত আল্টিমেটামের আগে আমেরিকা কিন্তু ৪বার আলাদা ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিয়েছিল। ২১শে মার্চ, ২৩শে মার্চ, ২৮শে মার্চ আর শেষমেশ ৬ই এপ্রিল। দাবি ছিল ওই একটাই, হরমুজ প্রণালী খুলে দিতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ইরান এই প্রতিটা ডেডলাইনকে স্রেফ অগ্রাহ্য করে। আর ঠিক এই কারণেই চূড়ান্ত ডেডলাইন পার হওয়ার ঠিক আগে আমেরিকা এক মোক্ষম চাল চালে। তারা সরাসরি খার্গ দ্বীপে একটা পঙ্গু করে দেওয়ার মতো হামলা করে বসে। এই খার্গ দ্বীপের গুরুত্বটা বলি, ইরানের তেল রপ্তানির পুরো ৯০% হয় এখান থেকে। মানে বুঝতে পারছেন তো, এটাই বলতে গেলে তাদের অর্থনীতির একেবারে প্রাণভোমরা। এই হামলার পরই মূলত একটা ভঙ্গুর যুদ্ধবিরতি বা সিজফায়ার চুক্তি হয়। আর সেই অস্পষ্ট চুক্তির ভেতরেই লুকিয়েছিল নতুন আর একটা সংকট। অর্থনৈতিক প্রাণকেন্দ্রে ওই হামলার পর পাকিস্তানের মধ্যস্থতায় তড়িঘড়ি করে একটা যুদ্ধবিরতি তো হল, কিন্তু সমস্যা বাধল চুক্তির শর্ত আর পরিধি নিয়ে। একপাশে আমেরিকা আর ইসরায়েলের পরিষ্কার দাবি, এই চুক্তি শুধু মার্কিন ইরান সংঘাতের জন্য, লেবানন এর বাইরে। অন্যদিকে পাকিস্তান আর ইরান বলছে, আরে না, চুক্তিতে তো লেবানন সহ আশপাশের সব দেশের নিরাপত্তার কথাই বলা আছে। মানে চরম একটা বিভ্রান্তি। আর এই কূটনৈতিক অস্পষ্টতার সুযোগটা পুরোপুরি কে নিল? ইসরায়েল। ৮ এপ্রিল তারা লেবাননে ১০০রও বেশি বিমান হামলা চালিয়ে বসল। ফলস্বরূপ ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। সেই সময় পর্যন্ত লেবাননের ওপর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। এই যে চরম একটা আস্থার অভাব,
এর কারণেই কিন্তু 11ই এপ্রিল ইসলামাবাদে হওয়া 21 ঘণ্টার ম্যারাথন শান্তি আলোচনাটা একেবারে ভেস্তে যায়। বেশ কয়েকটা বিষয়ে মোটামুটি একটা মতৈক্য হলেও মূল আটকে যায় পারমাণবিক কার্যক্রম স্থগিত করার জায়গায়। আমেরিকা চাইছিল ২০ বছরের জন্য সবকিছু স্থগিত থাকুক, আর ইরান রাজি ছিল মাত্র 5 বছরের জন্য। 15 বছরে যে বিশাল ব্যবধান, এটা আসলে কিছুতেই মেটানো যায়নি। ইসলামাবাদের এই আলোচনা ব্যর্থ হওয়ার পর এই আঞ্চলিক সংঘাতটা কিভাবে পুরো বিশ্বে প্রভাব ফেলল আর নতুন করে অবরোধ তৈরি করল, এবার সেটাই দেখা যাক। পুরো অঞ্চলটা হঠাৎ করেই একটা ডবল ব্লকেড বা দ্বৈত অবরোধের ফাঁদে পড়ে যায়। একদিকে ইরান তো হরমুজ প্রণালী বন্ধ করেই রেখেছিল, তার পাল্টা জবাব হিসেবে মার্কিন নৌবাহিনী ও ইরানের বন্দরগুলোর ওপর পুরোপুরি অবরোধ বসিয়ে দেয়। অবস্থা এমন ছিল যে তারা এমনকি চীনের জাহাজগুলোকেও রীতিমতো সতর্ক করে সেখান থেকে ফিরিয়ে দিচ্ছিল। আর এই অর্থনৈতিক ধাক্কাটা সবচেয়ে বেশি কাদের গায়ে লাগলো জানেন? যারা এই যুদ্ধের অংশই ছিল না। 18ই এপ্রিল ইরানের গানবোটগুলো সোজা ভারতীয় জাহাজের ওপর গুলি চালিয়ে বসে। 20 লাখ ব্যারেল ইরাকি তেল নিয়ে যাওয়া একটা সুপার ট্যাঙ্কার আটকে দেওয়া হয়, আর 8টা ভারতীয় জাহাজকে মাঝপথ থেকে ঘুরে যেতে বাধ্য করা হয়। এর ফলে ভারতে এক মারাত্মক জ্বালানি সংকট দেখা দেয়, আর বাধ্য হয়েই তাদের রাশিয়ার তেল কেনার জন্য আমেরিকার কাছে বিশেষ ছাড়পত্রের জন্য হাত পাততে হয়। সব মিলিয়ে আন্তর্জাতিক সাপ্লাই চেনের একেবারে দম বন্ধ করা অবস্থা। আর ঠিক এই সময় ঘনিয়ে আসে সেই চূড়ান্ত ডেডলাইন। আন্তর্জাতিক এই উত্তেজনার মধ্যেই অভ্যন্তরীণ কিছু চরম বিতর্কিত আইন পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। যেমন ধরুন 30শে মার্চ ইসরায়েলে পাশ হওয়া সন্ত্রাসের অপরাধে মৃত্যুদণ্ডের আইনটির কথা। এই আইনটা শুধুমাত্র পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর প্রয়োগ করার কথা বলা হয়, আর ইহুদি ইসরায়েলিদের এর বাইরে রাখা হয়। এই ধরনের নীতিগুলো শান্তি আলোচনাকে বারবার শুধু জটিলই করে তুলেছে। এদিকে সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছিল। শুরু হয় চরম এক কূটনৈতিক নাটক। 17ই এপ্রিল ইরান হঠাৎ ঘোষণা দিল তারা হরমুজ প্রণালী খুলে দিচ্ছে, কিন্তু ঠিক পরদিন মানে 18ই এপ্রিল তারা 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেটা আবার বন্ধ করে দিল। আর এসব টালবাহানার মধ্যেই 22শে এপ্রিল চলে এলো, যেদিন আমেরিকা আর ইরানের ওই ভঙ্গুর 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাওয়ার কথা। এখন সবার মনে একটাই প্রশ্ন, 22শে এপ্রিলের আগে যদি সত্যি সত্যি কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে কি পুরো বিশ্বকে আবার সেই প্রথম 90 মিনিটের ক্ষণগণনার ভয়াবহ পরিণতি দেখতে হবে? কূটনীতি কি এই ঘড়ির কাঁটা থেমে যাওয়ার আগে কোনো সমাধান বের করতে পারবে, নাকি আমাদের এই মানব সভ্যতা আরও একটা অভাবনীয় আর ধ্বংসাত্মক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে? কি মনে হয় আপনাদের?